গল্প শুভমের। রতন থালা দুটো দিয়ে সেই পুকুরের সামনে যা দেখল তা দেখে রতনের পিলে চমকে গেল। রতন দেখল অমিতকে 4 থেকে 5 জন মোটা কালো কুশিত বেটে করে মানুষ ঝাপটে ধরে ওই পুকুরের জলের মাঝখানের দিকে নিয়ে যাচ্ছে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার 9 নম্বর এপিসোডে। আজকের এপিসোডটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের হচ্ছে একটা অভিশপ্ত পুকুরের ঘটনা। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো যেরকমভাবে লেখা আছে আমি সেরকমভাবে পড়ে শোনাচ্ছি তোমাদের। কি কে বাসন মাজছে পুকুরের সামনে? সুজয় চিৎকার করে উঠল। ও চিৎকার শুনে ওর বাবা মা ছাদের উপর থেকে ওই পুকুরটার দিকে তাকালো, কিন্তু ওখানে কেউ ছিল না। ওনারা সুজয়কে উপরের ঘরে নিয়ে যায়। ওই পুকুরটার একটা কোঠা আছেই, ও প্রত্যেক বছর একটা করে প্রাণ টানবেই, সেটা মানুষ হোক কিংবা পশু। লোকমুখে প্রতিচলিত আছে ওই পুকুরটা যেদিন কাটা হয়েছিল তখন 1990 সাল। চারিদিক জঙ্গল আর জঙ্গল, খুন খারাপি লেগেই থাকতো। ওই পুকুরটার নিচে এক পাগলি বুড়িকে খুন করে পুঁতে রাখা হয়েছিল। শুধু পাগলি বুড়ি নয়, আরও অনেক লোকের দেহ ওখানে পুঁতে রাখা হয়েছিল। কিন্তু ওই পাগলি বুড়ি কারো ক্ষতি করতো না। ওই পাগলি বুড়িকে অনেকেই দেখেছে, তবে পাগলি বুড়ি যাকে তাকে দেখা দিত না। যখন কারো খারাপ সময় থাকে কিংবা ভালো সময় শুরু হয় তখন তাকেই দেখা দেয়। না জানি কেন আমার ছেলে ওই পাগলি বুড়িকে দেখতে পেল। সুজয়ের বাবা ফিসফিস করে সুজয়ের মাকে বলল, কি জানি বাবা, আজকাল গভীর রাতে কুকুরগুলো ডাকতে থাকে প্রচণ্ড, ওই পুকুরের সামনে গোল হয়ে দাঁড়িয়ে। এতে সুজয়ের মা বলল, অনেক রাত হয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। তুমি যাও, আমি আসছি। সুজয়ের মা ফিসফিস করে উত্তর দিল, পুকুরটা একেবারে শান্ত। ওই পুকুরের কাছে অনেকেই অনেক কিছু দেখেছে, কিন্তু সেই সব অলৌকিক জিনিস কারোর কোনো ক্ষতি করেনি। হঠাৎ সেই শান্ত পুকুর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল এক মাসের ভিতরে। কীভাবে ক্ষিপ্ত হলো সেই পুকুরটা কারোর জানা নেই। তবে আজকাল ওই পুকুরটার আশেপাশে কারোর বাড়িতে সদ্যজাত পুত্র জন্ম নিলে সে সন্তান যে কোথায় নিখোঁজ হয়ে যায় তা বোঝা বড় দায়। শুধু কি তাই, আশেপাশে যত বাড়িঘর ছিল সেই সব বাড়িগুলো থেকে অদ্ভুতভাবে মুরগি ছাগল উধাও হতে শুরু করে দিল। কিন্তু সেসব যে কোথায় যায় তা ক্রমশ রহস্য হতে থাকলো। এর পেছনে যে অলৌকিক ঘটনা জড়িয়ে আছে তাকেও বিশ্বাস না করে এটাকে চোরের কারসাজি বলে ব্যাপারটা উড়িয়ে দিল সকলে। কিন্তু শেষে যখন ঝুড়ির পরিমাণ বেড়েই চলল তখন গ্রামবাসী মিলে ঠিক করলো একটা পাহারা বসাবে। কথা মতো 2 জন পাহারাদারকে নিযুক্ত করা হলো। তাদেরকে গ্রামবাসী চাঁদা বাবদ প্রত্যেক মাসের শেষে কিছু অর্থ দেবে, বিনিময়ে তারা পাহারা দেবে। বেশ ভালো। ওই পাহারাদারকে নিযুক্ত করার পরে গ্রামবাসীর মুরগি ছাগল 2 দিন মতো চুরি হওয়া বন্ধ হয়ে গেল। কিন্তু তৃতীয় দিনে আবার সে চুরি। এবার শুধু চুরিই নয়, এর সাথে প্রত্যেকটা বাড়িতে ইট পাথর পড়া আরম্ভ হলো। আর যে পাথরগুলো পড়তো সেগুলো সকাল হলেই আর খুঁজে পাওয়া যেত না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা, যেদিন থেকে ওই পাথরের উপদ্রব শুরু হলো তার পরের দিন থেকেই ওই পুকুরের আশেপাশে অনেক বড় বড় পাথরের খোয়া পড়ে থাকতে দেখা যেত। এইরকম একটা ঘটনা দেখে তারা সকলেই অবাক হয়ে গেল। তাদের মনে একটাই ধারণা তৈরি হলো, ওই পুকুরের কাছে কিছু একটা গন্ডগোল আছে। গ্রামবাসীদের অনুরোধে ওই পাহারাদারগুলো ওই পুকুরটার আশেপাশে ভালোভাবে পাহারা দিতে থাকলো। সামনে সুজয়ের বাড়িদের থেকে ওই পাহারাদারদের জন্য রাতের খাবারও দিয়ে যেত। গরমকালের রাত, লোকজনে প্রায় সচেতন থাকতো। তাদের মধ্যে যাদের বাড়িতে খমরা রয়েছে তাদের দুশ্চিন্তায় তো ঘুমিয়ে আসতো না ঠিক করে। দিনটা বুধবার। 2টো থালায় করে ভাত, ডাল, এঁচোড়ের তরকারি আর বকফুলের বড়া পেট পুড়ে খেলে ওই পাহারাদারগুলো। ওই পুকুরটার সামনেই একটা মাঠ আছে, সেখানে ওদের ভুঁড়ি বোধ ছাড়লো। তারপর অমিত বলে উঠল, যা রতন, সুজয়ের বাড়িতে থালা দুটো দিয়ে আয়, আমি ততক্ষণে হাত পা ধুয়ে নিই। রতন থালা দুটো দিয়ে এসে ওই পুকুরের সামনে যা দেখলো তা দেখে রতনের পিলে চমকে গেল। রতন দেখল অমিতকে 4 থেকে 5 জন মোটা কালো কুৎসিত বেটে মানুষ ঝাপটে ধরে জলের মাঝখানের দিকে নিয়ে গেছে। চাঁদের আলো, তাদের মুখ ঠিক করে না দেখা গেল তারা যে 4-5 জন সেটা ভালো করে দেখতে পারল রতন একটা চিৎকার দিয়ে উঠল। ও চিৎকার শুনে আশেপাশে বাড়ির থেকে লোকজনে দৌড়ে এসে ওই দৃশ্য দেখল। পরের দিন সকালে অমিতের লাশ ভেসে উঠল। গ্রামবাসীরা তো জলে নামতেই ভয় পাচ্ছিল। কয়েকজন সাহস করে জলে নেমে অমিতের লাশটা নিয়ে আসলো। এই খবরটা ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। আশেপাশের গ্রাম থেকেও লোকজনেরা এসে পুকুরটাকে দেখতে লাগলো। কয়েকজন তো এই বাকি ঘটনার জন্য ওই পুকুরটাকে দায়ী করলো। তাদের মধ্যে এই পুরো ঘটনার পেছনে ওই পুকুরটার কিছু যোগসূত্র আছে, কিন্তু এটা তো অলৌকিক কাজ, যার অলৌকিক ক্ষমতা আছে শুধু সেই পারবে সমাধান করতে। অনেক তান্ত্রিক সন্ন্যাসী বলা হলো এই সমাধানের জন্য, কিন্তু তারা কেউই রাজি হলেন না। শেষমেশ একটা তান্ত্রিক রাজি হলেন। তিনি বললেন তাকে যদি মোটা অঙ্কে টাকা দেওয়া হয় তবে তিনি এই কাজটা করবেন। ইতিমধ্যে খবর এলো রতন নাকি মারা গেছে। কয়েকদিন জ্বরে ভুগছিল, জ্বরের ঘরে ভুলভাল বকছিল, তারপর একসময় সে মারা যায়। এই ব্যাপারটায় গ্রামবাসীরা মর্মাহত হয়। তাই ওই তান্ত্রিককে অনুরোধ করে সে যেন দ্রুত ওই পুকুরটা থেকে অলৌকিক শক্তি তাড়ানোর কাজ শুরু করে। তান্ত্রিক দিনক্ষণ ঠিক করে, মঙ্গলবারের রাতটাকে বেছে নেয়। ভোর অমাবস্যা সেই দিন রাত 11টা থেকে যজ্ঞ শুরু হয়। তান্ত্রিক একটা গণ্ডি কাটে তার পাশে। ওই গণ্ডি দেখিয়ে বলে তার ভেতরে যেন কেউ না আসে।
এরপর তান্ত্রিক তার কাজকর্ম শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ মন্ত্রপাঠ করার পরে মন্ত্রপুত ছাই ওই পুকুরটা জলে ছুড়ে ফেলে। গ্রামবাসীদের মনে তখন প্রবল উদ্বেগ, কারণ ওই পুকুরের জল অনবরত নড়ছিল। পুকুরের আশেপাশে যত গাছগাছালি ছিল সেগুলো ক্রমাগত হাওয়ায় নড়ছিল। কিছুক্ষণ পর এক অদ্ভুত জিনিস দেখা যায়, যা দেখে হকচকিয়ে যায় তান্ত্রিকও। ওই দূরে শালগাছ থেকে একজন উড়ে এসে তান্ত্রিকের থেকে 2 হাত দূরে এসে দাঁড়ায়। সে ছেলে কিনা মেয়ে বোঝাই যাচ্ছিল না, একেবারে কালো অন্ধকারের থেকেও কুচকুচে কালো। তান্ত্রিক নিজের হাতে জল ও ঘি নিয়ে ওই আগুনটার উপরে বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ওই কালো অবয়টার উপর ছুঁড়ে মারল। তারপর তান্ত্রিক গম গলায় বলে উঠল, কে তুই, এখানে কি করছিস? ওই অবয়টা কিরকম অদ্ভুত সুরে বলে উঠল, আমি বদলা চাই। তান্ত্রিক প্রশ্ন করে, বদলা? কিসের বদলা? অবয়টা বলে ওঠে, আমি বিদ্যুতের বউ সুপ্রিয়াকে শেষ করতে চাই। কে তুই, কেন মারতে চাস? অবয়টি বলে, আমি এতকাল ধরে পুকুরে পড়ে রয়েছি, কারো কোনো ক্ষতি করিনি, কিন্তু সুপ্রিয়া, ছি, কি নিচু মানসিকতা ওর। একে হয়তো ওরা শাস্তি দে, না হলে ওকে আমার কাছে দিয়ে দে। কেন, কি করেছে সুপ্রিয়া তোকে? তান্ত্রিক উঁচু গলায় জিজ্ঞাসা করল। ওই অবয়টা বলল, ও ভর দুপুরবেলা কয়েকদিন আগে শৌকতদের বাড়িতে যায়। শৌকতের মা বাবা শৌকত কেউই ঘরে ছিল না। শৌকত গেছিল স্কুলে, শৌকতের মা গেছিল জল আনতে, আর শৌকতের বাবা কাজে। শৌকতের মায়ের সাথে একটু ভাব ছিল সুপ্রিয়ার, আর শৌকতের সদ্য একটা বোন হয়েছে। শৌকতের বাড়িতে গিয়ে কাউকে না দেখে সুপ্রিয়া শৌকতের বোনের সাথে খেলতে থাকে। কোলে নিয়ে ওইটুকু ছোট্ট বাচ্চাকে নিয়ে নাচন কোদন করতে থাকে। হঠাৎ হাত ফসকে মাটিতে পড়ে যায় শৌকতের বোন। এইদিকে শৌকতের মা ঘরের দিকে আসছে, ওইদিকে বাচ্চা মেয়েটার কোনো হেলদোল না দেখে অপরাধের ভয়ে ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে আসে পুকুরের পাড়ে। বাচ্চাটাকে নিয়ে পুকুরের শেষ প্রান্তে ভাসিয়ে দেয় একটা ডামের মধ্যে করে, আর ওই ডামের মধ্যে কয়েকটা ইট বোঝাই করা বস্তাও বেঁধে দেয়। ছি, বিবেক বাঁধেনিও সুপ্রিয়ার। ও দাদা, দাদা কি হলো? ও দাদা, শরবত নেবেন নাকি? একেবারে ধম করে উঠলাম। আসলে কানে হেডফোন দিয়ে গল্প শুনছিলাম। মামা বাড়ি যাচ্ছিলাম ট্রেনে করে, তো কে ডাকছিল আমাকে। আমি জানলার বাইরে তাকালাম। আমি জানলার বাইরে দিয়ে দেখি এক আমপোড়া শরবত বিক্রেতা। আমি ভয় পেয়ে গেছিলাম। আমার শরবত লাগবে না বলে আমি ট্রেনের জানলা বন্ধ করে আবারও কানে হেডফোন দিয়ে গল্প শুনতে থাকি। তারপরেই আমার পিলে চমকে গেল, এটা কীভাবে সম্ভব? ট্রেন তো দুরন্ত গতিতে ছুটছে, তাহলে আমি কিছুক্ষণ আগেই যে ট্রেনের জানলার বাইরে লোকটার সাথে কথা বললাম, সেটাকে ছিল। সেদিন আমার আর গল্প শোনা হলো না। তো আজকের গল্পটা এইটুকানি ছিল। যদি তোমাদের গল্পটা ভালো লাগে, ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানিও। পরের গল্প এই বৃহস্পতিবার ঠিক রাত 8টায় দেখতে পেরে যাবে। ততক্ষণের জন্য বাই।